ইউ ক্যান হিল ইউর লাইফ। তৃতীয় অধ্যায় থেকে পড়ছি আমি মিরাজুল ইসলাম। এটা কোত্থেকে এলো? আমার উপর অতীতের কোনো ক্ষমতাই নেই। আমরা অনেক বকবক করলাম, এখন আমরা জানি আসল সমস্যাটা কি। আমরা নিজেদেরকে অপাদত্ত বলে দাবি করি এবং আমরা নিজেদেরকে ভালোবাসি না। কিন্তু এই যে নিজেকে ভালো না বাসা, এই বিশ্বাসটি কোত্থেকে এলো? অত যে মানুষ অথচ যে মানুষ নিজেকে ভালোবাসে সে কিন্তু অন্যদেরকেও ভালোবাসতে পারে। একটি গোলাপকলির কথা চিন্তা করুন। এটি যখন পূর্ণাঙ্গ ফুলের রূপ দেয় তখন দেখতে কতই না সুন্দর লাগে। এটি সর্বদা সুন্দর, সর্বদা নিখুঁত এবং সর্বদা পরিবর্তনশীল। আমাদের জীবনটাও তাই। আমরা সবসময় নিখুঁত, সবসময় সুন্দর এবং সর্বদা পরিবর্তনশীল। আমাদের উপলব্ধি, সচেতনতা এবং জ্ঞান দিয়ে আমরা সেরাটা দিতে পারি। আমাদের যত উপলব্ধি ক্ষমতা বাড়বে, বৃদ্ধি পাবে সচেতনতা এবং জ্ঞান, আমরা আমাদের কাজগুলো নানানভাবে করতে পারবো। মেন্টাল হাউস ক্লিনিং। আমাদের অতীত নিয়ে আরেকটু বিশ্লেষণ করা প্রয়োজন। কিছু বিশ্বাস আছে যেগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, সেগুলোর দিকে দৃষ্টিপাত করব। মন সাফ সুতরো করার এই প্রক্রিয়া অনেকের কাছে বেশ বেদনাদায়ক মনে হয়, কিন্তু বেদনাত্ম হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি পরিষ্কার করে ফেলার আগে একবার ওতে আমরা চোখ বুলাবো। ধরুন আপনি একটি কামরা পুরোপুরি প্রকাশ ধরুন আপনি একটি কামরা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে চাইছেন। আপনি তখন কক্ষটির সর্বত্র তীক্ষ্ণ নজর বুলাবেন, ঘরের কিছু জিনিসের প্রতি তাকাবেন ভালোবাসার দৃষ্টিতে। আপনি ওগুলোর ধুলো ঝেড়ে কিংবা পালিশ করে নতুন চেহারা দেওয়ার চেষ্টা করবেন। কিছু জিনিস আপনার মনে হবে মেরামত করা দরকার এবং সেটি আপনি মনে গেঁথে রাখবেন যে কোথায় লিখে রাখবেন। ঘরের কিছু জিনিস হয়তো আপনার কাজেই আসবে না, কাজেই এগুলো ফেলে দেয়া বাঞ্ছনীয়। পুরনো ম্যাগাজিন, খবরের কাগজ, ময়লা কাগজপত্র ময়লা ফেলার ঝুড়িতে নিক্ষেপ করাই উত্তম কর্ম। একটি ঘর পরিষ্কার বা সাফ করার জন্য কখনো মেজাজ খারাপ করতে নেই, শান্ত মনে করতে হয় কাজটি। আমরা যখন নিজেদের মনের ঘর পরিষ্কার করতে যাই তখন একই ঘটনা ঘটে। মনের মাঝে কিছু বিশ্বাস আছে যেগুলো পরিত্যাজ্য। এগুলো মনের মধ্যে গেঁথে রয়েছে বলে ক্রুদ্ধ হওয়ার কিছু নেই। খাওয়ার পরে উচ্ছিষ্ট যেমন আবর্জনার ঝুড়িতে ফেলে দেন, তেমনি মনের আজেবাজে বিশ্বাসগুলো দূর করে দিবেন। আজকের খাবার রান্না করার জন্য কি আপনি গতকালের আবর্জনা ঘাটাঘাটি করেন? কালকের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কি আপনি পুরনো মানসিক আবর্জনার মাঝে ডুবে দিবেন? কোনো চিন্তা বা বিশ্বাস আপনার যদি কাজে নাই লাগলো, ছেড়ে দিন। এমন কোনো আইন লেখা নেই যে একদা যে বিষয়ে আপনার বিশ্বাস ছিল তা চিরকাল বিশ্বাস করেই যেতে হবে। আসুন কিছু সীমাবদ্ধ বিশ্বাস নিয়ে কথা হচ্ছিল এবং দেখি এগুলো কোত্থেকে এলো। সীমাবদ্ধ বিশ্বাস, আমি কোনো কর্মের নই, এটি কোত্থেকে এলো? জৈনিক বাবা তার সন্তানকে বারবার বলছেন তার ছেলেও কোনো কর্মের নয়। ছেলেটি বলছে সে জীবনে সফল হতে চায় যাতে তার বাবা তাকে নিয়ে গর্ব করতে পারেন। কিন্তু তার মন অপরাধবোধে আচ্ছন্ন, যা সৃষ্টি করেছে অসন্তোষ এবং এর ফলে সে যে কাজ হাতে দিচ্ছে তাতে ব্যর্থ হচ্ছে। তার বাবা তাকে ব্যবসা করতে টাকা দিচ্ছেন, কিন্তু একটার পর একটা ব্যবসার সে মার খেয়ে যাচ্ছে। ছেলে ব্যর্থ হতে হতে এমন এখন এর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছে।
সে পরিণত হয়েছে এক মস্ত লুজার বা হারুপাটিতে। সীমাবদ্ধ বিশ্বাস, আত্মপ্রেমের অভাব, এটা কোত্থেকে এলো? বাবার সমর্থন পাওয়ার চেষ্টা। মেয়েটি কখনোই বাবার মতো হতে চায় না। কোনো বিষয়ে তাদের মতের মিল হয় না এবং সারাক্ষণ দুজনে তর্ক লেগেই আছে। সে শুধু তার বাবার সমর্থন চায়, বদলে পায় কেবলই সমালোচনা। মেয়েটির সারা শরীর জুড়ে যন্ত্রণা, তার বাবারও তাই। মেয়েটি বুঝতে পারে না তার নিজের ক্রোধ আর ভিতরে যন্ত্রণার সৃষ্টি করছে, যেমনটি তার বাবার ক্ষেত্রেও ঘটেছে। সীমাবদ্ধ বিশ্বাস, জীবন বিপজ্জনক, এটি কোত্থেকে এলো? ভীত সন্ত্রস্ত পিতা। আমার আরেক ক্লায়েন্টের জীবন তেজপাতার মতো। সে হাসতেও ভুলে গেছে। সে সবসময় ভয়ে থাকে, না জানি কখন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় জীবনে। তাকে বড় করা হয়েছে, মনের মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। যত হাসবে তত কান্না আছে কপালে। সীমাবদ্ধ বিশ্বাস, আমাকে দিয়ে কিছু হবে না, এটি কোত্থেকে এলো? অবহেলা এবং পরিত্যক্ত থাকার কারণ। সীমাবদ্ধ বিশ্বাস, আমাকে দিয়ে কিছু হবে না, এটি কোত্থেকে এলো? অবহেলা এবং পরিত্যক্ত থাকার কারণ। ছেলেটি মানুষের সঙ্গে কথা বলতে পারে না, সব সময় চুপ থাকে। সে মাদক নিত, মদের নেশা ছিল। তাকে বলা হয়েছে তার জীবন শেষ। আমি জানলাম খুব ছোটবেলার ছেলেটি তার মাকে হারিয়েছে। তাকে বড় করে তুলতে তার খালা। খালা তার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলতেন না, শুধু আদেশ দেয়া ছাড়া। তাই ছোটবেলা থেকে ছেলেটি মুখ চড়া স্বভাবের হয়ে উঠেছে। সে একা একা খাবার খায়, দিনের পর দিন নিজের রুমে বসে থাকে চুপচাপ। আর ভালোবাসায় একজন মানুষ ছিল, সেও ছিল চুপচাপ স্বভাবের। সেই মানুষটি মারা গেলে ছেলেটি আবার একা হয়ে যায়। অনুশীলন, নেতিবাচক কথা। এবারে যে অনুশীলনে আমরা যাব, তাতে আপনাকে একখণ্ড কাগজ এবং কলম দিয়ে একটি তালিকা বানাতে হবে। আপনার বাবা মা আপনাকে নিয়ে যেসব আপত্তিকর কথাবার্তা বলেছেন, সেগুলো আপনি কি কি নেতিবাচক কথা শুনেছেন মনে করার জন্য সময় নিন। এজন্যই আধ ঘন্টায় যথেষ্ট। তারা আপনাকে টাকা পয়সা নিয়ে কি বলেছেন, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, আপনার সৃষ্টিশীল প্রতিভা নিয়ে নেতিবাচক কথা কি কি বলেছেন। ছেলেবেলায় ছেলে ছোটবেলায় আপনি নেতিবাচক কি কি কথা শুনেছেন, তার একটি তালিকা তৈরি করে ফেলুন। আত্মীয় স্বজন আমার সম্পর্কে যেসব নেতিবাচক কথা বলেছে, শিক্ষকেরা ড্যাশ 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 ড্যাশ, শিক্ষকেরা আপনাকে নিয়ে কি কি নেতিবাচক কথা বলেছে, এটা লিখে ফেলুন। বন্ধুরা ড্যাশ 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 ড্যাশ, বন্ধুরা আপনাকে নিয়ে যেসব নেতিবাচক কথা বলেছে, এটি লিখে ফেলুন। সবগুলো লিখে ফেলুন। সময় নিন। লেখার সময় খেয়াল করবেন আপনার শরীরে কেমন অনুভূতি জাগছে। আপনি ২ খণ্ডে কাগজে যেসব কথা লিখলেন, তা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার নেতিবাচক বিশ্বাসগুলোর উৎপত্তি কোথায়। এখন এই সব নেতিবাচক কথাগুলো বা স্মৃতিগুলো মন থেকে ঝেঁটিয়ে ফেলা দরকার। এই সব কথায় আপনার মনে এরকম বিশ্বাস এনে দিয়েছে যে আপনি কোনো কর্মের নন। নিজেকে শিশু হিসেবে দেখুন। আমরা যদি ৩ বছরে একটি বাচ্চাকে ঘরের মাঝখানে বসিয়ে দিয়ে আমি আর আপনি ওকে লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি শুরু করি, বলি যে সে একটা বোকা, সে কোনো কাজ ঠিকঠাক করতে জানে না, তার অমুক কাজ করা উচিত ছিল, অমুক কাজটি করা উচিত হয়নি, সে সব কিছু অগোছালো করে রাখে,
এবং হয়তো তাকে দু একটা চড় থাপ্পড়ও বসিয়ে দিলাম, তাহলে ওই বাচ্চাটা প্রচণ্ড ভয় পেয়ে যাবে এবং ভয়ে ভয়ে গিয়ে সিঁদুরে ঘরের কোণে কিংবা জায়গায় বসে কেঁদেও ফেলতে পারে। বাচ্চাটি এই দুটি কাজের কোনো একটি করে বসবে, কিন্তু আমরা কখনো জানতে পারবো না ওর ভিতরে কি সুপ্ত প্রতিভা রয়েছে। একই বাচ্চাকে যদি আমরা বলি আমরা ওকে কত ভালোবাসি, কত যত্ন করি, তার আচার আচরণ সব আমাদের পছন্দ, সে কত বুদ্ধিমান এবং চালাক, সে যেসব কাজ করে তা আমাদের বেশ ভালো লাগে, আর সে যেসব ভুল করেছে এবং তা থেকে শিক্ষা নিচ্ছে, তাও ভালো একটি ব্যাপার। আমরা সব সময় ওর পাশে থাকব। তাহলে দেখতে পাবো বাচ্চাটির মধ্যে কি দারুণ প্রতিভা লুকিয়ে আছে। আমাদের সবার ভিতরে 3 বছরের একটি বাচ্চা বাস করে এবং আমরা প্রায় আমাদের বেশিরভাগ সময় ব্যয় করি ওই বাচ্চাটার প্রতি চিৎকার চেঁচামেচি করে। তারপর চিন্তায় পড়ে যায় আমাদের যে জীবন কেন সঠিকভাবে চলছে না। আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যে সারাক্ষণ আপনার সমালোচনা করছে, তাহলে কি ওই লোকের ধারে কাছে ঘেঁষতে ইচ্ছে করবে? হয়তো শৈশবে এরকম আচরণ করা হয়েছে আপনার সঙ্গে। এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার। তবে এটি অনেক আগের ঘটনা। আর আপনি যদি এখনো নিজের সঙ্গে ওরকম আচরণ করতে থাকেন, তাহলে সেটি আরো বেশি দুঃখজনক হবে। আমরা এখন আপনার সামনে আছি। আমাদের হাতে রয়েছে একখানা তালিকা, যাতে নানান নেতিবাচক কথা আছে, যেগুলো শৈশবে আপনাকে সহ্য করতে হয়েছে। এই তালিকা অনুসারে আপনার ভেতরকার সমস্যাগুলো কি ধরতে পেরেছেন? বিভিন্ন জনের নেতিবাচক কথাগুলো কি প্রায় একই রকম নয়? সম্ভবত এই প্রশ্নের জবাব হবে হ্যাঁ। আমরা আমাদের জীবনের চিত্রনাট্য করি পূর্বেকার মেসেজ আমাদের সম্পর্কে আগে যা ভালো বলা হয়েছে এর উপর ভিত্তি করে। আমরা বড়দের কথা সুবোধ বালকের মতো সব মেনে নেই, ভাবি তারা যা বলছেন সব সত্যি। আমাদের বাবা মায়ের উপর সহজেই দোষ চাপিয়ে দিয়ে বাকি জীবন ভিকটিম হয়ে থাকে, কিন্তু এতে কোনো গরিমা নেই এবং সেটা করতে গেলে আমরা যে তিমিরে আছি সেখানেই থেমে যাব। পরিবারকে দোষারোপ দোষারোপ করা মানে একটি সমস্যার মধ্যে থাকা। কাউকে দোষারোপ করা মানে আমাদের শক্তি ক্ষয় করা। উপলব্ধি ক্ষমতা আমাদেরকে সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগায়। অতীত পরিবর্তন করা যাবে না, আর ভবিষ্যৎ গড়ে উঠবে বর্তমানে চিন্তা ভাবনার উপরে। আমরা যে কাউকে সহজে দোষারোপ করতে পারি, কিন্তু তাতে নিজেদের দায় দায়িত্ব গ্রহণ থেকে মুক্তি পাচ্ছি না। যেসব মানুষ উল্টোপাল্টা সব কাজ করেছে, তারা আপনার মতোই ভীত সন্ত্রস্ত ছিল। আপনার মতো তারা অসহায় বোধ করেছে। তারা শুধু যা করতে পারে তা হলো তারা যা শিখেছে তা আপনাকে শেখাতে পারে। আপনি আপনার বাবা মার শৈশব সম্পর্কে কতটুকু জানতে পারেন, বিশেষ করে 10 বছর বয়সের আগে? যদি জানা সম্ভব হয়, তাহলে তাদেরকে প্রশ্ন করুন। বাবা মায়ের শৈশব সম্পর্কে জানতে পারলে আরও সহজে বুঝতে পারবেন তারা যেসব কাজ করেছিলেন তা কেন করেছিলেন। এই যে উপলব্ধির বিষয়টি, এটি আপনার মনে করুণা বা সমবেদনা এনে দিবে। আপনি যদি বাবা মার শৈশবের কথা জানতে না পারেন, তাহলে কল্পনা করুন কেমন হতে পারে তাদের ছেলেবেলা। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কী ধরনের শৈশব তৈরি করবে। আপনি ওদেরকে ক্ষমা করতে না পারলে নিজেকেও ক্ষমা করতে পারবেন না। আপনি ওদের কাছে পারফেকশন দাবি করলে নিজের কাছেও তা চাইতে হবে। অপরের কথা শোনা। ছেলেবেলায় বড় ভাই বোনেরা আমাদের কাছ থাকে দেবতার মতো। তাদের কোনো কারণে মন মেজাজ খচড়ানো থাকলে সেই শোধটা নেয় আমাদের উপর। যেমন তারা বলে, তুমি নেহায়েত বাচ্চা মাত্র,
এসব কাজ তোমাকে দিয়ে হবে না। তোমার মতো নির্বোধকে আমাদের সঙ্গে খেলায় নেওয়া যাবে না। স্কুলে শিক্ষকরা আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করেন। ক্লাস 5-এ পড়ার সময় এক শিক্ষক আমাকে বলেছিলেন, নর্তকী হওয়ার জন্য আমার উচ্চতা নাকি খুব বেশি। আমি তার কথা বিশ্বাস করে নাচ শেখা বাদ দিই। পরে ইচ্ছে থাকা সত্ত্বেও নাচের কেরিয়ার বেছে নেওয়া সম্ভব হয়নি। আপনি কি জানেন, পরীক্ষা এবং গ্রেড এসব স্রেফ দেখার জন্য যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছেন? স্কুলে বাচ্চারা আমাদের সঙ্গে বাজে ব্যবহার করত। আমার লাস্ট নেম ছিল লুনি। ওরা আমাকে লুনাটিক বা পাগল বলে ডাকত। পড়শিরাও আপনার উপর প্রভাব বিস্তার করে নানান মন্তব্যের মাধ্যমে। আমরা প্রায় ভাবি পড়শি কি বলবে। টেলিভিশন যেসব বিজ্ঞাপন দেখায় সেগুলো আমাদেরকে প্রভাবিত করে। নানান পণ্যের বিজ্ঞাপন দেখে আমরা ভাবি ওসব যদি ব্যবহার করতে না পারি তাহলে আমাদের জীবনে বৃথা। আমাদের উচিত পূর্বেকার সমস্ত সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়া। সে যা হোক না কেন, আমরা আমাদের অসাধারণ বিষয়গুলোকে উপলব্ধি করব। আপনার নেতিবাচক চিন্তাগুলো দূর করুন। আমি আমার নেতিবাচক বিশ্বাসগুলো থেকে মুক্ত হতে পেরেছি। অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ। যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই। শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিং, সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি, এবং এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আমি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক, এবং সেটি শুরু হচ্ছে এখন থেকে। এবং এখন থেকে আমার পৃথিবীতে সবকিছু মঙ্গলময়। পরবর্তী ভিডিওতে দেখতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আমরা আসছি আরেকটি নতুন ভিডিওতে, যা আপনাকে জীবন বদলের জন্য এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।